শুনছো বনচাপা? ধক করে ওঠে বনচাপার বুকের ভিতরটা। ছেলেটা ছোট হলেও কি হবে, মানুষকে তার কথাই ঠিক আটকে ফেলবে। এই যে হেমন্ত বনচাপাকে এভাবে আবেগ মিশিয়ে ডাকছে, এতেই বনচাপার হৃদয়ে খেলে যায় এক পশলা শীতলতা। কেমন সব থমকে যায়। এভাবেই ডাকলে কেউ ঠিক থাকতে পারে? হুম, পারে না। বনচাপা তো একদমই পারে না। না, ছেলেটা ওকে দুর্বল করে দিবে। একটা ডাক যে মানুষকে দুর্বল করতেও সক্ষম হয় তা জলজান্তভাবে প্রমাণ করে দিয়েছে হেমন্ত। হেমন্তকে আটকাতে হবে, নিষেধ করতে হবে এভাবে না ডাকতে। না হয় মরণ ফাঁদে বনচাপাও পড়তে পারে, যা বনচাপা চায় না। এসব ভেবেই কিছুটা কড়া গলায় বনচাপা হেমন্তকে হুঁশিয়ারি দেয়, এভাবে আমাকে ডাকবে না। তোমার বড় হই, রেসপেক্ট দিয়ে ডাকবে। আর কখনোই যেন না শুনি আমাকে এভাবে ডাকতে। ছেলেটার মুখে খেলে যায় চমৎকার এক হাসি। পকেটে দুহাত গুজে দুপা এগিয়ে বলে, কেন? এই ডাক বুঝি আমার বনচাপাকে এলোমেলো করে দেয়? প্রথমত আমি তোমার নয়, দ্বিতীয়ত এইসব আবেগ আমার নেই, বিশেষ করে তোমার প্রতি তো আসলেই না। আর তৃতীয়ত যা বলতে চাও তা বলে বিদায় হও। শব্দ করে হাসে হেমন্ত, তারপর শোধাই, প্রথমত এখন আমার নাও ঠিক, তবে হতে কতক্ষণ? দ্বিতীয়ত এইসব আবেগ নয়, এটা আমার ভালোবাসা, যা তোমার আমার প্রতি আসবেই। আর তৃতীয়ত বলতে তো তোমাকে অনেক কিছুই চাই। তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশি ম্যাচিউর কথাবার্তা বলছো? এগুলো তোমার বয়সের সাথে ঠিক যাচ্ছে না। বয়সের সাথে তো অনেক কিছুই যায় না, কিন্তু কি করব বলো, মন যে মানতে চায় না। বড্ড অভুস্ত সে। হেমন্তের আস্তে বলা কথাটা শুনতে না পেলেই জিজ্ঞেস করে বনচাপা, কি বললে? বলেছি সিনিয়রদের ভালোবাসি, ম্যাচিউর তো একটু হতেই হয়। বুঝতা না হলে সিনিয়র বউ সামলাবো কিভাবে? বাজে বকা বন্ধ করে আসল কথা বলো। এখানে কেন এসেছো? আমার বাড়ির সামনে কি চাই তোমার? তোমাকে নিতে এসেছি। মানে? মানে তোমার কলেজ পার হয়ে তো আমার স্কুল। তোমাকে কলেজে পৌঁছে দিয়ে আমি স্কুলে যাব। ভ্রু কুঁচকে গেল বনচাপার। বলল, আমি নিজের কলেজ নিজে যেতে পারি, তুমি বাচ্চা ছেলে, আমাকে গাইড করবে? হাউ ফানি! এই বাচ্চা ছেলেই সেদিন আপনাকে প্রোটেক্ট করেছিল ম্যাডাম। হাঁসফাঁস করে উঠল বনচাপা। হেমন্ত বোধহয় বুঝল বনচাপার মনোভাব, তাই তো তাড়া দিয়ে বলে, তাড়াতাড়ি সাইকেলে ওঠো চাপা। তোমাকে আগলে রাখতে হেমন্ত খুব ভালো করেই জানে, এইটুকু আস্থা আমার উপর রাখতেই পারো। হেমন্তের কথাই কি ছিল কে জানে, তবে বনচাপা আর মানা করতে পারল না। সাইকেলের পিছনে গিয়ে বসল। স্কুল ইউনিফর্ম পরিহিত হেমন্তের শার্টটা পিছন দিয়ে কিছু অংশ মুট করে ধরে। ছেলেটা বয়সে ছোট হলে কি হবে, দেখতে শুনতে সে এক যুবক লাগে। লম্বায় বনচাপা হেমন্তের কাঁধে সামান্য একটু নিচে পড়ে। অনেক ছেলে থাকে না গ্রোথ ভালো, সেরকমই হেমন্তের। শুধু হেমন্ত নয়, ওদের বাড়ির সবারই গ্রোথ ভালো। তারা প্রত্যেকেই লম্বা। বয়সের তুলনায় পৌষ পার্বণ হেমন্ত বসন্ত ওদের বড় বড় লাগে। অজ্ঞান পৌষকে নিজের বরাদ্দকৃত রুমে নিয়ে এসেছে পার্বণ। কেউ কিছু জিজ্ঞেস করলে বলেছে বউ রেখে অন্য রুমে ঘুমানো অসম্ভব। পার্বণের এসব কথা শুনে চৈত্র ফোড়ন কেটে আবার বলে, আসছে আমার বউ ভক্ত, আজ না জানলে তো জানতেই পারতি না, আবার বউ ছাড়া থাকবে না সে। তোরা তো এক একটা মির্জাফর, ঘসিটি বেগম আর রাজাকারের বংশধর, তাই আমাকে এত বড় একটা সত্যি জানাসনি। এভাবে মহিলাদের মতো ঝগড়া করে পৌষকে নিজের রুমে আনতে সক্ষম হয় পার্বণ। এতে রাজ্য জয় হাসি দিয়ে নিজের খুশি বোঝায় সে। তারপর যখন সবাই পৌষের জ্ঞান ফেরানোর কথা বলে, তখন তাদের ডেঙিয়ে গিয়ে রুমের দরজার সপাটে বন্ধ করে দেয় সবার মুখের উপর। জানায় জ্ঞান ফেরানোর নিনজা টেকনিক পার্বণের খুব ভালো মতোই জানা। সবাই যেন তাকে আর পৌষকে একলা ছেড়ে দেয়। অগত্যা পার্বণের সাথে সবার হার মানতে হয়। সেভাবেই ওদের রেখে যে যার মতো চলে যায়। এদিকে রুমের দরজা সিটকিনি ভালো মতো লাগিয়ে লাফিয়ে লাফিয়ে গিয়ে বেডের উপর হাজির হয় পার্বণ। আবেগে আপ্লুত হয়ে পরপর পৌষের কপালে 5টা চুমু খায়। এভাবেই শেষ হয় না, পৌষের সারা মুখে অসংখ্য চুমুতে ভরিয়ে দেয়। পার্বণের খুশি যেন আজ ধরে না।
কেন খুশি তা তার দেখার দরকার নেই। পোষের গাল কপাল ভিজে যায় পার্বণের চুমো থেরাপিতে। বেচারি অজ্ঞান। পোষ নিজেও জানে না ওর সাথে হচ্ছে কি। জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রয় পৌষের মুখ পানে পার্বণ। সেভাবেই লো ভয়েসে বলে, এতক্ষণ তো শুকনো চুমু খেয়েছি, এখন ভেজা চুমুটা খাই। আর দেরি করে না, তৎক্ষণাৎ মেয়েলি ওষ্ঠের ভাঁজে পুরুষালী ওষ্ঠের ভাঁজের মিলন ঘটায়। ছোট চুমু দিয়ে গভীর চুমু খাই, যা আস্তে আস্তে গভীর থেকে গভীর চুমুর রূপ লাভ করে। নিজের ওষ্ঠের চাপ পৌষের ওষ্ঠে ঘুরিয়ে ঘুরিয়ে চুমু খাই। আবেশে চোখ বুঝে মনের মতো করে চুমু খাই। কায়দা কায়দা করতে আরেকটু মন মতো ওষ্ঠসুধা পানে চুম্বনরত অবস্থাতেই পৌষের উপর উঠে বসে পার্বণ। দুহাত দিয়ে পৌষের হাত দুটো মুঠো করে ধরে বালিশের সাথে চেপে রাখে। এরপর আবারও একই, তবে এবারে একটু বেশিই তীব্রভাবে ওষ্ঠ চুম্বন করে পার্বণ। মুখ বন্ধ করে রেখেছে অধরের চাপে, আবার নাকের সাথেও নাকের সংঘর্ষের ফলে শ্বাস নিতে না পেরে তড়াক করে চোখ খুলে পোষ। হাঁসফাঁস করে ওঠে ও। ওর দম বন্ধ লাগছে। হাত নাড়াতে গেলে বোঝে হাত দুটো ঠোঁটের মতো অন্য কারো দখলে আছে। বেচারি দম বন্ধ হয়ে মোচড়ামুচড়ি শুরু করে দেয়। ওর এভাবে নড়াচড়াতে দিন দুনিয়া ভুলে যাওয়া পার্বণের টনক নড়ে। সেও নিজের বুঝে রাখা চোখ দুটো খুললে মিলন ঘটে আরও দুটো চোখের সাথে, একদম কাছে নিকটে সেই চোখ। কি মনে করে পৌষের শরীরের উপর দিয়ে উঠে যায় পার্বণ। পার্বণ উঠতেই দ্রুত নিজেকে উঠে বসে পোষ। লম্বা লম্বা শ্বাস টানছে ও, বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। সেদিকে এক নজর তাকিয়ে গলা খাকারি দেয় পার্বণ। পাশ থেকে পানির বোতল পোষকে এগিয়ে দিলে ও সেটা নিয়ে নেয়। এক দমে বোতলের অর্ধেক পানি খেয়ে ফেলে। পানি খাওয়া শেষে পার্বণকে উদ্দেশ্য করে পোষ ঝাঁঝালো গলায় বলে, দম বন্ধ করতে মারতে চেয়েছিলি নাকি তুই? মিছে অবাক হওয়ার ভান করে পার্বণ। নাটকীয় ভঙ্গিমায় বলে, এ মা, ছি ছি, আমি তো আরও তোর জ্ঞান ফিরিয়েছি, তুই তো অজ্ঞান হয়ে গিয়েছিলি। এভাবে মানুষ মানুষের জ্ঞান ফেরাই, চুমু খেয়ে দম আটকে? শয়তানি হাসে পার্বণ বলে, আমি তো মানুষ না, এলিয়েন। আমি এভাবেই জ্ঞান ফেরাই। হয়েছে তোর বাজে বকবক, এখন মুখটা বন্ধ রাখ। তারপর চারিদিকে নজর দিলেই বুঝতে পারে ও এখন পার্বণের রুমে আছে। পরবর্তী পর্বের, আমি এই রুমে কি করছি? আমাকে আমার রুমে দিয়ে আয়। নাটকে যেভাবে মাথায় বাজ পড়া সিন দেখায় তা ঠিক সেরকম অভিনয় করে পার্বণ বলে ওঠে, না না না, এ হতে পারে না। কপালে ভাঁজ পড়ে পৌষের। জিজ্ঞেস করে, কি হতে পারে না? স্বামী ছেড়ে স্ত্রীর দূরে থাকতে নেই, জানিস না? আল্লাহ পাপ দেয় এতে। বিজ্ঞদের মতো করে আঙুল নাড়িয়ে বলে পার্বণ। আর পার্বণের কথা শুনে পৌষের ভাঁজ পড়া কপাল শিথিল হয়। মনে পড়ে কিছুক্ষণ আগের ঘটনা। এও মনে পড়ে যায় পার্বণ যে পৌষের স্বামী। 50 বার কান ধরে উঠবস করে মাফ চাওয়ার পর বসন্তের সাথে প্যাচ আপ করেছে আম্রপালি। তাই তো আজ দুজনে একসাথে স্কুলে যাচ্ছে। এই 2 দিন বসন্ত দৌড়ের উপর ছিল। আজ একটু শান্তি বোধহয় বসন্তকে পছন্দ করে না। তাই তো ওর শান্তি গায়েব করতেই শান্তি বেগম পাঠিয়েছে অশান্তি মহাশয়কে। বসন্ত আর আম্রপালি হাঁটছিল, তখনই ওদের সামনে আসে বাতাসি। কিছুটা লাজুক হেসে কানের পিছে চুল গুজে বসন্তকে বলে, বসন্ত শোনো, তোমার সাথে কিছু কথা ছিল, যদি একটু আলাদা আসতে। জমে যায় বসন্ত। থরথর করে কাঁপতে কাঁপতে পাশে তাকাতেই দেখে আম্রপালির ভয়ঙ্কর মুখশ্রী। আটকে ওঠে বসন্ত। লাফিয়ে আম্রপালি থেকে দূরে ছিটকে পড়ে। ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় তাকে ডাকে, জান। খেকি ওঠে আম্রপালি। কর্কশ গলায় বলে, খবরদার জান বলে ডাকবি না। বাতাসের সাথে ওর হক গিয়ে চিপায় গিয়ে আলাপ কর। তারপর ধুমধাম পা ফেলে সাপের মতো ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায় আম্রপালি। বেচারি বসন্ত, বাস বোধ হয় ওর পাছায় চিনছে। বেচারি বসন্ত, বাঁশ বোধ হয় ওর পাছায় চিনছে। আপন গৃহালয় ভেবে যখন তখন ঢুকে যাচ্ছে। কাঁদো কাঁদো মুখ করে বাতাসিকে জিজ্ঞেস করে বসন্ত, বোন, তুই আর আসার সময় পেলি না?
কী এমন কথা যা তোর চিপায় গিয়ে বলতে হবে? নিজের ঝকঝকে দাঁতগুলো দেখিয়ে বাতাসি জানাই, হেমন্তকে আমার ভালো লাগে, ওকে পটাইতে সাহায্য লাগতো। তো এ কথা তো তুই সামনেই বলতে পারতি, কিন্তু তা না। পারবি কেন? আমার শান্তি তো সহ্য হয় না। হে, ও শরম করতেছিল। নিজের মাথা নিজেরই ফাটাতে ইচ্ছে করছে বসন্তের। না না, নিজের মাথা ফাটালে চলবে না, তাহলে তো ব্যথা পাবে। থাক, এ বুদ্ধিপাত। যত পিছিয়ে আগাচ্ছে ততই পৌষের নিকট এগোচ্ছে পার্বণ। তার মুখ চোখে খেলে যাচ্ছে দুষ্টুমি। পৌষ প্রায় কান্নাই করে ফেলবে এরকম একটা অবস্থা। বলে, এই, একদম না, আমার কাছে আসবি না পার্বণ, ভালো হবে না বলে দিলাম। মুখ দিয়ে চুপচুপ করে শব্দ করে পৌষের কাছে যেতে যেতে পার্বণ জবাব দেয়, কাছে না গেলে উল্টাপাল্টা ভালো হবে না। না, তোর সাথে আর না, আমার সাথে লাগবে না আমার ভালো হওয়া, তুই শুধু দূরে থাক। খপ করে পৌষের হাত ধরে ওকে টেনে নিজের দিকে নিয়ে আসে পার্বণ। পৌষের কানের লতিতে আলতো একটা কামড় দিয়ে ফিসফিস করে বলে, এখন এই মুহূর্তে দূরে যাওয়ার প্রশ্নই উঠছে না বেবি। আমাকে আমার কাজ করতে বাধা দেওয়ার কথা ভুলেও চিন্তা করবি না। আবারও দূরে যেতে নিলেই এক হাত দিয়ে পৌষকে চেপে ধরে অন্য হাত দিয়ে হাতড়ে পৌষের হাতড়ে পৌষের ওড়না নেয়। ওর দুই হাত খাটের সাথে বেঁধে দেয় ভালো মতো। এরপর এক টানে নিজের টি শার্ট খুলে ফেলে পার্বণ। মুখ নামিয়ে নেয় পৌষের ঘাড়ে, সেখানে নাক গুজে কিছুক্ষণ শ্বাস টেনে সেভাবেই ঘ্রাণ টেনে নিজের মধ্যে নেয়। তারপর নাক মুখ ঘষে চুমু খায়। শেষে নিজের ভ্যাম্পায়ার টিথ বসিয়ে দেয় সেখানে। আহ করে ওঠে পৌষ। হাত নাড়াতে না পারলেও পা নাড়াতে পা দুটো এবার নিজের পা দ্বারা চেপে ধরে পার্বণ। শরীরের ভর পৌষের উপর ছেড়ে দিয়ে কখনো এ পাশের ঘাড়ে নাক মুখ ঘষে চুমু কামড় দেয়, তো কখনো অন্য পাশের ঘাড়ে। ঘাড়ের পালার শেষে এবার মুখ দিয়ে রাখে পৌষের গলায়, একদম থুতনির নিচের সংলগ্ন অংশ থেকে শুরু করে কিস করতে করতে নিচের দিকে নামে। নিচে নামতে নামতে কলার বোনের কাছে এসে থামে। দুপাশের কলার বোনের মাঝখানের ফাঁকা স্থানে শব্দ করে একটা চুমু খায়। সঙ্গে সঙ্গে আবারও দন্তবাটি বসিয়ে দেয় সেথায়। দাঁত বসাতেই পৌষের মুখ দিয়ে বেরিয়ে আসে ব্যথাতুর ধ্বনি। কিন্তু পার্বণ থেমে নেই। সে এবার এলোমেলো হতে লাগে, নিচে নামতে থাকে সে।